হিন্দু সম্প্রদায়ের ভোট মানেই হচ্ছে আওয়ামী লীগের ব্যাংক। আমরা আওয়ামী লীগের সময়ে বেশি অধিকার বঞ্চিত হয়েছি, নিপীড়িত হয়েছি। জরিপ নিয়ে একটা প্রবাদ আছে যে মিথ্যা তিন প্রকার: মিথ্যা, ডাহা মিথ্যা এবং জরিপ। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটি করতে পারবে কিনা, বাংলাদেশের মানুষের অধিকার নির্ভর করবে সংবিধানের উপর। জরিপ নিয়ে একটা খুব সুন্দর একটা উক্তি আছে জেফ গ্রিনফিল্ডের, উনি বিখ্যাত আমেরিকান সাংবাদিক। তিনি একটা কথা বলেছেন যে ফুলস আর লাইক পারফিউম, দে স্মেল গুড বাট দে ডোন্ট লাস্ট লং। আমরা মূলত মানুষের এই বছর বাংলাদেশে ইলেকশনে ভোটিং প্যাটার্নটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি সর্বোচ্চ। কে জিতলো, কে হারলো, কে জরিপে কতটা এগিয়ে গেল, এটা আমাদের দেখার বিষয়টা অত বেশি গুরুত্ব ছিল না। যেহেতু 17 বছর থেকে আমাদের আসলে নির্বাচনের কিছুই ছিল না আমাদের দেশে, আমাদের যাদের বয়স 35 বা 35 বিলো, তারা কি আসলে ভোট দিতে পারেনি। তারা ওই জরিপে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় কিনা সেটাও তারা দেখেছিল। আমি কখনোই জরিপে গুরুত্ব দিতে চাই না। সংখ্যা লঘুরা কাকে ভোট দেবে, যেটা বলছেন আমরা প্রচলিত ভাবে যাদের সংখ্যালঘু বলছি, হ্যাঁ, কোন রাজনৈতিক দলের নেতারা তাদের উপর নিপীড়ন করছে বা তাদের পাশে দাঁড়াচ্ছে, এটা কিন্তু মূল বিবেচ্য হয়ে উঠবে এবারে নির্বাচনে। জামাত কিংবা আওয়ামী লীগ তারা কিন্তু ধরেন ভোটের শত্রুরা, রাজনীতির শত্রুরা, আদর্শিক শত্রু। আওয়ামী লীগের ভোট কিংবা অমুসলিম ভোট, সংখ্যালঘু ভোট যে নামে আপনি অভিহিত করেন না কেন, আমি একটু বলি। ধরুন এখনো পর্যন্ত আমরা জানি না যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কি আচরণ করে বা কি আচরণ দেখায়। অলরেডি অনেক জায়গায় তারা গুপ্ত হত্যা শুরু করেছে, অনেক জায়গায় তারা কিলিং এর জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে গঞ্জ কিংবা শহরে যে যেখানেই আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এখন চায়ের টেবিলে কিংবা আড্ডায় যে যেখানেই আছেন সবার আলোচনার বিষয়বস্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন। কোন আসনে কে জিতবে কিংবা ভোটের খেলাটা আসলে কেমন হবে, এটি নিয়ে হয়তো আপনাদের মধ্যে মিষ্টি ঝগড়া কিংবা বাদানুবাদ সেগুলোও হচ্ছে। আমরা আজকে নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ব্যালটে বিপ্লব শিরোনাম। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন শিল্পী, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। মানিক ভাই, স্বাগত। অনেক ধন্যবাদ। বাম পাশে রয়েছেন আরেকজন আপনাদের পরিচিত মুখ, ইউথ লিডার এবং রাজনৈতিক বিশ্লেষক, চিকিৎসক ডাক্তার রাকিব আল হাসান। আপনাকেও স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি এর নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আজকে আমরা যার সাথে সব শেষে পরিচয় করিয়ে দিলাম, তাদের আয়োজনে তিনটি সংস্থার একটি নির্বাচনী জরিপ পরিচালনা করেছিল গত বছর। তারা 20 দিনব্যাপী, যেখানে তারা সেই জরিপে যারা ভোট দিয়েছেন সেই ভোটে 22,174 জন নিবন্ধিত ভোটারের মধ্যে জরিপ চালানো হয়েছিল। সেই জরিপে দেখানো হয়েছে 34% ভোটার তারা বিএনপিকে ভোট দিবেন এবং জামাতের পক্ষে 33%। মাত্র 1.1%-রও কম মানুষ এই পার্থক্য দুই দলের মধ্যে। সে বিষয়টি আমরা, সেই গবেষণা রিপোর্টটি আমরা দেখে আসি, তারপরে আলোচনায় ফিরব। আমরা যাচ্ছি সেই প্রতিবেদনটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে তাদের মতামত জানার চেষ্টাও করছেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। 2025 সালের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত দেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের 22,174 জন নিবন্ধিত ভোটারের মধ্যে জরিপ চালায় প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ নামের 3টি বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে এখনই হবে প্রকৃত মেরিট বেসড ভোটিং। জাতীয় প্রেস ক্লাবে প্রাক নির্বাচনী এই জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। জরিপের ফলাফল বলছে ভোটারের পছন্দের শীর্ষে বিএনপি, তাদের ভোটের হার 34.7%। এরপরই মাত্র 1.1% কম ভোট পেয়ে 33.6% মানুষের পছন্দ জামাতকে। সিলেটে কিন্তু বিএনপি সিগনিফিক্যান্টলি এগিয়েছিল, প্রায় 10% মতো এগিয়েছিল। আয়োজকরা বলছেন শহর, গ্রাম, অঞ্চল ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্তরভিত্তিক নমুনা পদ্ধতি অনুসরণ করা হয়েছে জরিপে। সে অনুযায়ী এনসিপি 7.1, চরমনায়ের পীরের দল ইসলামী আন্দোলন 3.1 এবং জাতীয় পার্টি সহ অন্যান্য দল 4.5% ভোট পাবে। রংপুরে জামাত ইজ অলওয়েজ অ্যাহেড। সব সার্ভেতে দেখা যায় রংপুর বিভাগে জামাত বিএনপি থেকে বেশ এগিয়ে আছে।
এছাড়া সিদ্ধান্তহীনতায় রয়েছে 17% ভোটার। এই ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন গিয়ে দাঁড়ায় 43.2% এবং জামাত ইসলামীর সমর্থন 40.8% পৌঁছাতে পারে। বিএনপি ভার্সাস জামাতের পার্থক্য ছিল 11, কিন্তু জামাতের সাথে যদি এনসিপি বা ইসলামী ঐক্যজোট বা ওদেরকে যোগ করেন তখন ইট ওয়াজ মাচ ক্লোজার। গবেষকরা বলছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সামগ্রিকভাবে ভোটের মাঠের চিত্র পরিবর্তন হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। দর্শক দেখছিলেন প্রতিবেদনটি। আমরা প্রথমেই এ বিষয়ে জানতে চাইব আমিরুল মোমিনিন মানিক আপনার কাছ থেকে। আমরা তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন জরিপ দেখছি, মাত্র কয়েকদিন আগেও দেখেছি যে সেখানের ব্যবধানটা ছিল অনেক, 70% বিএনপি, 19 কিংবা 17 জামাত। এখানটা একটু আপনার মূল্যায়নটা শুনতে চাচ্ছি আজকের জরিপের। বহু আকাঙ্ক্ষিত নির্বাচন আমাদের দরজায় এখন কড়া নাড়ছে। নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা ছিল মানুষের মধ্যে। এই আশঙ্কার বিস্তৃতি হতে দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটি করতে পারবে কিনা, এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বারবার ঘোষণা করেছেন, পরবর্তীতে আমরা দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাফসিল ঘোষণা হয়েছে, তখন কিছুটা হলেও মানুষের মনের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে নির্বাচনটি হবে। এরপরেও আজকেও বা গতকাল বা দুদিন আগেও আমরা দেখেছি যে সুশীল সমাজের তথাকথিত একটি অংশের পক্ষ থেকে এই ধরনের বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে যে 12ই ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দেখা যাচ্ছে না। তারা কোন সমীকরণের ভিত্তিতে এই কথা বলছেন সেটা স্পষ্ট না হলেও এই ধরনের বয়ান যে আসলে যারা আমাদের নির্বাচনকে বানচাল করতে চায় তাদের পক্ষেই যাচ্ছে, এটা তো নিশ্চিত করেই বলা যায়। কিন্তু আমি নির্মোহভাবে বলতে চাই, যা অবস্থা বা পরিস্থিতি দেখা যাচ্ছে নির্বাচনটি হবে। প্রশ্ন আসলে এখানে নয়, প্রশ্নটি হচ্ছে যে এই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং সংঘাতহীন হবে কিনা। আর এই যে জরিপের কথা বললেন, একটা নির্বাচনের আগে নানামুখী জরিপ হয়, এটা যেমন পশ্চিমা বিশ্বে আমরা দেখি, আমাদের মতো তৃতীয় বিশ্বের এই দেশগুলোতেও এই ধরনের জরিপের প্রবণতা দেখা যায়। কিন্তু এই জরিপের মধ্য দিয়ে কার কি উদ্দেশ্য, তার অন্তর্নিহিত বিষয়ও রয়েছে। প্রত্যেকেই কি আসলে নিরপেক্ষ জায়গা থেকে জরিপটি করছে কিনা, এটা যেমন একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই জরিপের মধ্য দিয়ে কোন লক্ষ্যে পৌঁছাতে চায়। আমি যদি সাদা চোখে দেখি, কাঠের চশমা ছাড়া, তাহলে এটা বলা যায় যে এই সমস্ত জরিপ মানুষের মধ্যে ভোট নিয়ে যে কৌতূহল এবং আগ্রহ তা আসলে বাড়িয়ে তুলছে, ভোট নিয়ে মানুষের মধ্যে উষ্ণতা তৈরি করছে। এটা অবশ্যই ইতিবাচক। তবে কার কি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে গেলে আরো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। দেখুন, আজকের জরিপে যে বিষয়টি উঠে এসেছে যে বিএনপি 34%, জামাত 33%, এবং আমরা যদি শতাংশের হিসেবে যাই 1%-এরও কম, মানে বিএনপির ঘাড়ে এখন জামাত নিঃশ্বাস ফেলছে। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI একটা জরিপ করেছিল, সেখানে আমরা দেখলাম যে বিএনপি 30%, জামাত 26%, এনসিপি 6 এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 4%। আজকের জরিপে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি 7, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3। এখন আজকের জরিপকে সামনে রেখে যদি পর্যালোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে জামাত নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠিত হয়েছে, সেখানে আবার এনসিপি রয়েছে এবং সাথে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার মানে ওই 7, 3, 10 যদি যুক্ত হয়ে যায় জামাতের সঙ্গে, তাহলে 33 আর 10 43% হয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি থাকছে 34%। তো এখন কিছুদিন আগে দেখলাম আরেকটি জরিপে, সেখানে বিএনপি 70% এবং জামাতকে দেখানো হচ্ছিল 19%। তো এইসব জরিপের গ্রহণযোগ্যতা কি, সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন আছে। যেমন জরিপ তখনই গ্রহণযোগ্য হয়ে উঠবে যদি পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য থাকে। সারা বাংলাদেশের কোথায় কোথায় জরিপ করছেন, এখন বগুড়াতে যদি জরিপ করে আপনি ফলাফল দেন অথবা সাতক্ষীরাতে, তাহলে এক ধরনের ফলাফল হবে। আবার গোপালগঞ্জে যদি জরিপ করেন অন্যরকম চিত্র আমরা দেখতে পাবো। তো এই বিষয়গুলোকে সামনে রেখে এটা বলা যায় যে জরিপগুলোর মধ্য দিয়ে কিছুটা হলেও যদি জনমত উঠে আসে, তাহলে মানুষের জন্য অবশ্যই এটা ভালো একটা দিক। আর জি জি, আপনি শেষ করেন, আমি এরপরে ডক্টর রাকিব। এখন দেখুন যে কয়েকটা জরিপ হয়েছে, IRI, BYLC, ইনোভেশন, আজকের জরিপ, সবগুলো মিলিয়ে যদি আমি এটা বলি যে এইসব জরিপ আমাদের কৌতূহলকে বাড়িয়ে দিচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি। ডেভিড বার্গম্যান তিনি একটি কলাম লিখেছিলেন একটি জাতীয় পত্রিকায় কদিন আগে, সেখানে লিখেছেন যে
বিএনপির সঙ্গে জামাতের ভোটের পার্থক্য কম, ভাসমান ভোটার অনেক। যেমন আজকের জরিপে বলা হচ্ছে যে 17% মানুষ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তাহলে তারা যেদিকে সিদ্ধান্ত দেবেন সেই জোট বা সেই রাজনৈতিক দলটি জিতে যাবে। তো সমীকরণ অতটা সহজ নয়। এটা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়ে উঠবে সেটাই আমরা জরিপগুলোর মধ্য দিয়ে একটা সুস্পষ্ট আভাস পাচ্ছি। আপনার কাছে ফিরবো আমি, ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছে শুনতে চাই। আহ, প্রথম বিষয় হচ্ছে মানিক ভাই প্রশ্ন যেগুলো করেছে যে জরিপের উদ্দেশ্য কি, কোথায় কারা করেছেন, সব কিছু মিলে এখন পর্যন্ত যে জরিপগুলো হলো সেই জরিপকে অথবা যারা করেছেন, যেসব অর্গানাইজেশন করেছেন, আপনারা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন পর্যবেক্ষণ করছেন নিশ্চয়ই, কিভাবে দেখছেন তাদের জরিপগুলোকে? আজকের জরিপটাকে কতটুকু বলবেন বিশ্বাসযোগ্যতা? আমাদের প্রতিবেদনে কিন্তু আমরা আরেকটা বিষয় বলেছি যে এই জরিপ করা হয়েছে তখন বেগম খালেদা জিয়া পৃথিবীতে ছিলেন। তার জানাজায় কোটি কোটি মানুষের যে আবেগ সেটি প্রতিফলিত হয়েছে জানাজার পরে। এরপরে তারেক রহমান দেশে ফেরা, সেটি নতুন করে বিএনপির জন্য একটি জোয়ার, সেই বিষয়গুলো কিন্তু তারপরে হয়েছে। জরিপ তার আগে যতটুকু আমরা জানি সেটি কিন্তু জরিপে উঠে আসেনি। সব মিলে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের চ্যানেলে প্রথমবার মতো আসলাম, মাই টিভির দর্শকদেরকেও সালাম শুভেচ্ছা জানাই। দেখুন, জরিপ নিয়ে ফার্স্টে একটা প্রবাদ দিয়ে শুরু করি। জরিপ নিয়ে একটা প্রবাদ আছে যে মিথ্যা 3 প্রকার: মিথ্যা, ডাহা মিথ্যা এবং জরিপ। এখন মানিক ভাইও যেটা বলছিলেন যে জরিপ নিয়ে আসলে পৃথিবীতে অনেক দোলাচল থাকে, অনেক চাঞ্চল্যকর থাকে, অনেক উত্তেজনা থাকে। আমরা পশ্চিমা বিশ্ব দেখি, আমাদের মতো তৃতীয় বিশ্ব দেখি, আমাদের সাউথ এশিয়ান দেশগুলোতেও দেখি, আমরা ইন্ডিয়ার নির্বাচনের আগে আমরা দেখেছিলাম। জরিপ নিয়ে একটা খুব সুন্দর একটা উক্তি আছে জেফ গ্রিনফিল্ডের, উনি বিখ্যাত আমেরিকান সাংবাদিক। তিনি একটা কথা বলেছেন যে পুলস আর লাইক পারফিউম, দে স্মেল গুড বাট দে ডোন্ট লাস্ট লং। এখন জরিপ, আমরা খালি চোখে জরিপকে যদি একটা পজিটিভ অর্থে নিতে চাই, তাহলে জরিপ হচ্ছে কি একটা মানুষের মনস্তাত্ত্বিক দিক বোঝার জন্য। যেহেতু 17 বছর থেকে আমাদের আসলে নির্বাচনের কিছুই ছিল না আমাদের দেশে, আমাদের যাদের বয়স 35 বা 35 বিলো, তারা কি আসলে ভোট দিতে পারেনি। এই কারণে আপনি দেখবেন আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়, সাংবাদিক নির্বাচন হয় বা বিভিন্ন সংগঠন নির্বাচন হয়, খুব জোয়ার দেখা যাচ্ছে এখানে, খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করতেছে। আর এবারের যে জোয়ার মানে যে জরিপগুলো করতেছে, আপনি দেখুন পৃথিবীতে যারাই জরিপ করে না কেন, জরিপকারী প্রতিষ্ঠান তার পিছনে যে বিনিয়োগ করে প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। এবং জরিপ যারা করে তারা প্রত্যেকেই তাদের ম্যাথোডোলজিগুলোকে ঠিকভাবে করে কিনা, কোন উদ্দেশ্যে করে। আপনি দেখবেন যখন সবচেয়ে আলোচিত জরিপটি করেছিল প্রথম আলো জরিপের পরে আপনি দেখবেন খুব তুমুল সারা ফেলেছিল তখন। ইভেন তারা ওই জরিপে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় কিনা সেটাও তারা রেখেছিল, যদিও এবারের জরিপগুলোতে আমরা দেখি নাই। আর আপনি যেটা বলছিলেন যে এই যে ন্যারেটিভের, এখানে 4টি অর্গানাইজেশন কাজ করেছে, তো ন্যারেটিভের যে জরিপটি, সেই জরিপে আমরা মানে যারা দেখলাম নিরপেক্ষতার ভান করে যারা এখানে বসে আছে, আপনি তাদের প্রোফাইল গার্ডে দেখবেন যে তারা কতটুকু নিরপেক্ষ বা তারা কোন মতাদর্শের লোক। যাক, আমি কখনোই জরিপকে গুরুত্ব দিতে চাই না, কারণ আপনার নিশ্চয় খেয়াল থাকবে আমেরিকার এই বাইডেনের আগে নির্বাচনেই মানে সব জরিপেই কিন্তু হিলারি ক্লিন্টন এগিয়েছিল, কিন্তু আসলে পপুলার ভোটে পরে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই বিজয়, প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিল। তো এখন আসলে আমাদের এই যে জরিপগুলো আসলে আগ্রহ কেন বাড়তেছে এই কারণে যে দেখুন, আমাদের পতিত ফেসিবাদের পরবর্তী সময়ে আমাদের যে রাজনৈতিক একটা কন্টেস্টেড এবং আমাদের 4.5 থেকে 5 কোটি তরুণ ভোটার এবং তাদের যে ভোটের যে আগ্রহ, এবং মানুষ আপনি খেয়াল রাখতে পারবেন, মানুষ কিন্তু দেখুন ডাকসু নির্বাচনও মানে আওয়ামী লীগ বা পতিত ফেসিবাদ, শিবির, ছাত্রলীগ, তারা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে ছাত্রলীগকে ভোট দিতে যাবে না, কিন্তু সেখানে আপনি দেখবেন যে 78% ভোট কাস্টিং হয়েছিল। তো আমার ধারণা যে ধরুন এবারও একটা তুমুল উত্তেজনা পরিবেশ তৈরি হবে যদি সেটা লেভেলিং প্লেইং ফিল্ড শেষ পর্যন্ত থাকে এবং হচ্ছে যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। কারণ দেখুন ওই মানিক ভাই একটা কথা বলেছিলেন যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ অংশগ্রহণ করা হয়। এখন দেখুন নির্বাচন বলতে কিন্তু আমরা এগুলো বুঝি, কিন্তু আমাদের দেশে নির্বাচনের সাথে এই ট্যাগিংগুলা, এই বিশেষণগুলো যুক্ত করার অর্থ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কাগজে কলমে আমাদের কিন্তু আবার হচ্ছে 13 জাতীয় ইলেকশন হবে, কিন্তু আমরা যদি ইলেকশনে যদি আপনি দেখেন বাংলাদেশের হিস্ট্রিতে স্বাধীনতার পর থেকে আমরা মোটা থেকে 4টি ইলেকশনকে ধরি, তার মধ্যে 4টির মধ্যেও একটিকে তুমুল বিতর্কে ধরা হয় 111 পরবর্তী যে ইলেকশনটি। তো ওভারঅল যে জিনিসটা সেটা হচ্ছে দেখুন আমাদের এই যে এবারের যে ইলেকশনটা আমি মনে করি যে দেখুন অনেকেই কিছু বুদ্ধিজীবী আছে বা আমাদের অনেক রাজনীতিবিদরা আসলে জনগণের সেই পাসটা কতটুকু বুঝতে পারছে আমি জানি না। অনেক বুদ্ধিজীবী অলরেডি অনেকদেরকে মানে অনেকভাবে আকাঙ্ক্ষিত করতেছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি ধরুন তারেক রহমান ফেরার পরে যে জোয়ারটা তৈরি হয়েছিল, কিন্তু আমরা যেটা আশা করতেছিলাম যে তিনি হয়তো একেবারেই জনগণের দরকার পেয়েছেন, কিন্তু নিরাপত্তার চাদরে ওনাকে আবার যেভাবে বেষ্টিত করে রাখা হচ্ছে সেটাও আসলে এই জরিপের পরবর্তী সময় যেতে এই জরিপগুলো এখানে ছিল না। এবং আপনি যেটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া মারা গেলেন, এবং বেগম খালেদা জিয়ার যে একটা ইমোশন বা সিম্পেথি, কারণ বেগম খালেদা জিয়া কিন্তু আপনি দেখুন উনি কিন্তু আসলে গণ্ডির মধ্যে নেই।
আপনি দেখুন মেজর জিয়া রহমানের ক্ষেত্রে সেটা ছিল, বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই। আপনি দেখুন বেগম খালেদা জিয়া যে জানা যায় যে মানুষ অংশগ্রহণ করেছে, তিনি কিন্তু আসলে দল মত এবং জাত ধর্ম নির্বিশেষে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক ইডিওলজির ঊর্ধ্বে চলে গেছেন। এখন এই জিনিসগুলো আসলে জরিপে কাজ করবে, মানে এক্সাক্ট যে ভোটের পোলিংয়ে সেটাও তো কাজ করবে। আজ 12ই জানুয়ারি, আর 1 মাস পরেই, ঠিক 1 মাস পরে ইলেকশন হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। কিন্তু মানিক ভাই বলছিলেন যে নির্বাচনের সংখ্যা দেখেন না, কিন্তু আমি বলতে চাই দেখুন আমাদের 111-এর যে ঘটে 11ই জানুয়ারি, গতকালই 111-এর ডেট ছিল, বর্ষপূর্তি ছিল, 22শে জানুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল, তো ঠিক 11 দিন আগে একটা 111 ঘটে। তো যারা নির্বাচন বানচাল করতে চায় তারা আসলে পতিত শক্তি, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে চায়, এবং তাদের সেই প্রচেষ্টা থাকবেই। এবং আমি যদি এই আলোচনাগুলো পরবর্তীর জায়গায় আসি, আমরা একটু জরিপ নিয়ে আলোচনাটা শেষ করি। যদি এখন আর জরিপ নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। দেখুন জরিপ ওভারঅল হচ্ছে কি, ধরুন মানুষের মনস্তত্ত্ব দিকটা বোঝায়, এবং মানুষ আসলে কি চায়, এই জেনারেশন কি চায়, প্রজন্ম কি চায়, এবং তাদের আসলে যে দীর্ঘদিন ভোট খরা থেকে দূরে থাকার কারণে তাদের মনস্তত্ত্বের দিকটা কোন দিকে যায় সেটার একটা আংশিক প্রতিফলিত হয়, পুরোটা প্রতিফলিত হয় না। তারপর আমি মনে করি যে জরিপের পার্টিসিপেট, আপনি দেখুন এটা কিন্তু একটা হিউজ পার্টিসিপেট, কারণ তারা 64 জেলায় 295টি আসনে, এবং তাদের এখানে 22,174 জন অংশগ্রহণ করেছিল। আমরা পূর্ববর্তী যে জরিপগুলো দেখেছিলাম সেখানে তারা 64 জেলা থেকে তারা কি এই স্যাম্পল কালেকশন করেছিল সেটা কিন্তু আমরা জানতাম না। যেমন আপনি যদি খেয়াল করেন, ওই মানিক ভাই বলছিলেন যে ধরুন আপনি যদি বগুড়া থেকে যদি স্যাম্পল কালেকশন করেন তাহলে 100% এখানে 90% বিএনপির পক্ষে যাবে। আবার ধরুন যদি সাতক্ষীরা বা যেখানে জামাত অধ্যুষিত এলাকা সেখানেও তাই হবে। কিংবা যদি আপনি ধরুন আমি তো ঢাকার কিছু যদি পুল কালেক্ট করেন, ধরুন পল্টন এরিয়া যদি কালেক্ট করেন তাহলে নিশ্চয়ই বিএনপির পক্ষে যাবে, বাংলা মোটর গেলে নিশ্চয়ই এটা এনসিপির পক্ষে যাবে, কিংবা মগবাজার করলে জামাতের পক্ষে যাবে। ইভেন শুধু তাই না, আপনি যদি গোপালগঞ্জ যায় কিংবা গোপালগঞ্জের আশেপাশে জেলাগুলোতে করেন, দেখবেন তারা এখনো বলবে যে আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী চাই। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে তারা এটা প্রকাশ করেছে, অন্তত তারা 64 জেলায় 295টি নির্বাচনী আসনে তারা 22,174 স্যাম্পল কালেক্ট করেছে, অন্যদের চেয়ে বেশি করেছে। সুতরাং আমি তাদেরকে একটু এগিয়ে রাখতে চাই। কিন্তু তারপরে ওভারঅল হচ্ছে কি, দিন শেষে জনগণের রায় সর্বোচ্চ রায়, এবং জনগণের যে ব্যালটের যে বিপ্লব, সেই বিপ্লবের নতুন বাংলাদেশের নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, সেটা আমরা আশা করি। অনেক ধন্যবাদ। শফিউল আলম শাহিন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি আমি। মিথ্যা 3 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে এক প্রকার জরিপ শুনলেন আপনি। নিরপেক্ষতার যারা ভান করে বসেছিলেন, ভান কথাটাই রাকিব আল হাসান উল্লেখ করেছেন। জরিপের পদ্ধতি, অর্থায়ন, উদ্দেশ্য, সেগুলো নিয়েও কথা বলেছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনাদের জরিপ নিয়ে, এবং এটি অনেকদিন আগে করেছেন, ফলাফল প্রকাশেও অনেকটা দিন চলে গেছে। এখন সেই আগের ওই সময়ের জরিপটি এখনকার বাস্তবতায় কতটুকু গ্রহণযোগ্য, এটিও একটু বলবেন সব মিলে। জি, ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ আমার সহ আলোচক এখানে আমিরুল মোমিনিন মানিক ভাই আছেন, এখানে ডক্টর রাকিব আল হাসান ভাই আছেন। আমি ডক্টর রাকিব আল হাসান ভাইয়ের একটা কথা কোট করে শুরু করতে চাই। তিনি বলছেন যে জরিপ আসলে তো শুধুমাত্র যে মানুষকে কে কত পার্সেন্ট ভোট পাবে এটাকে ডিরেক্ট করে না, পাশাপাশি এটাও নির্দেশ করে যে এখানে ভোটার বিহেভিয়ারটা কিরকম এবছর, বা ভোটিং প্যাটার্নটা কিরকম হতে যাচ্ছে। আমরা মূলত মানুষের এই বছর বাংলাদেশে ইলেকশনে ভোটিং প্যাটার্নটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি সর্বোচ্চ। কে জিতলো, কে হারলো, কে জরিপে কতটা এগিয়ে গেল, এটা আমাদের দেখার বিষয়টা অত বেশি গুরুত্ব ছিল না। আমাদের মূল গুরুত্ব ছিল যে এই বছর মানুষের সাইকোলজিটা কিরকম, মানুষের ভোটিং প্যাটার্নটা কিরকম হতে পারে, এবং ভোটার বিহেভিয়ার্সটা কিরকম হচ্ছে, এটাকে আমরা ফাইন্ড আউট করতে পারছি আশা করি। যদি আপনারা আমাদের জরিপের ফাইন্ডিংস গুলো দেখেন ভালো মতো, তাহলে আশা করি বুঝতে পারবেন যে এই জায়গাটাতে আমরা অনেকটাই তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে জরিপের ক্ষেত্রে যে এটা জরিপটা কিভাবে করা হলো, আমরা মেথড নিয়ে কথা বলেছি। মেথড আপনাদের সামনে হয়তো এখন আছে। আর আমাদের মেথডটা যদি বলি, এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মেথড। এটা আপনারা এখানে যারা আছেন সবাই আশা করি বুঝতে পারতেছেন। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মেথডের যদি এটাকে অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্রোপ্রিয়েটলি যদি এটা মেনে অ্যাপ্লাই করা হয়, তাহলে জরিপের ফলাফল অনেক অ্যাকচুয়াল আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা 99% প্লাস। এবং এইটাকে আমরা মেনটেন করেই কিন্তু ডাকসু বলেন, রাকসু বলেন, চাকসু বলেন, জকসু বলেন, এখানে কিন্তু আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম মেথডকে অ্যাপ্লাই করেই আমরা আমাদের সফলতা এখানে দেখাইছি। 99% প্লাস আমরা এখানে সাকসেস রেট দেখাইছি। এইটাতে প্রমাণ করে যে আমাদের এখানে মেথড নিয়ে আমাদের কোনো আসলে সমস্যা হওয়ার কথা না। আমরা এই মেথডের আমরা এটাকে আগে ইমপ্লিমেন্ট করেছি। তো আমরা এটাও বলতে চাই যে এখানে আমরা যে এই বছর যেটা করছি সেটা হচ্ছে আমাদের এখানে কনফিডেন্সিয়াল ইন্টারভাল ছিল 95%, এবং মার্জিন অফ এরর মাত্র 0.93%। এবং আমরা এটার উপরেই আমরা মানে থাকতে চাই যে আমাদের স্ট্যান্ড পয়েন্ট এটাই আমরা বলতে চাই এখানে। আর ফাইন্যান্সিয়াল বিষয় যেটা বলেন, অবশ্যই জরিপ অনেক বড় একটা কাজ, এই কাজের জন্য তো ফাইন্যান্সের প্রয়োজন হবে। কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল এই জায়গাটাতে আমরা এর আগেও বা এখনো যে জরিপগুলো পরিচালনা করেছি, কোনো জরিপে কারো দ্বারস্থ হই নাই,
যারা পলিটিক্যালি বায়াসড হইতে পারে এই জরিপগুলো। এবং এটা বায়াসটাকে মানে এই করার জন্য আমরা যত ধরনের টুলস এখানে ইউজ করা জরুরি সেটা আমরা ইউজ করছি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, কেন আমরা এখন পাবলিশ করলাম এটা। পাবলিশ করার আমরা এটা আমাদের বেসলাইন সার্ভে, আমরা মিডলাইন সার্ভে অলরেডি আমরা কন্ডাক্ট করতেছি এবং আমরা এন্ডলাইন সার্ভে করবো একটা। এবং যত আমাদের মিডলাইন সার্ভেটা আমাদের বেসলাইনের চেয়ে আরেকটু ম্যাচিউরড হবে আশা করি, এবং আমরা আরো পারফেক্ট এখানে প্রেডিক্ট করতে পারবো, এবং আমাদের এন্ডলাইন সার্ভেটা আরো বেশি ম্যাচিউরড হবে আশা করি। জি ধন্যবাদ। আমি একটু আমাদের এটা জি মানিক ভাই অথবা রাকিব আল হাসান, ওনার কাছে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা আপনাদের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে কি আপনারা যে বলছেন যে র্যান্ডম স্যাম্পলিং করেছেন এই জরিপের ক্ষেত্রে, আপনারা কোনো হিন্দু অধ্যুষিত এরিয়া বা যারা পূর্বে আওয়ামী লীগদেরকে ভোট দিত এই জাতীয় কোনো জায়গা থেকে কি আপনারা কোনো স্যাম্পল কালেকশন করেছেন বা তাদের কোনো মতামত নিয়েছেন কিনা? বা সেখানে আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে কি, ধরুন জরিপের ক্ষেত্রে যেটা আমরা করি, এজ ক্লাসিফিকেশন করি, আমরা প্রফেশন ক্লাসিফিকেশন করি, আরবান এবং রুরাল এরিয়া করি, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা করছেন কিনা? যেহেতু আপনাদের পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট আমার কাছে নাই, এই কারণে আমি আপনাকে প্রশ্ন করলাম। আচ্ছা, রাকিব ভাই ধন্যবাদ। আমাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা আপনার কাছে থাকলে হয়তো এই কোশ্চেন গুলো করা লাগতো না, আপনি রিপোর্টে দেখতে পাইতেন। আমরা আমাদের স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর অন্যতম শর্তই হচ্ছে যে আপনার টোটাল আপনার প্রপোর্শনটাকে আপনার রিপ্রেজেন্টেশন থাকতে হবে। সেটা আমি ঢাকা বিভাগ থেকে কতগুলো স্যাম্পল নিচ্ছি, আমি চিটাগাং থেকে কতগুলো নিচ্ছি, সেটাকে আমার ন্যাশনাল সেন্সাসের সাথে মিল থাকে কিনা এটা দেখতে হয় এখানে। পাশাপাশি আমার এজ গ্রুপের সাথে মিল আছে কিনা এটা দেখতে হয় এখানে। পাশাপাশি আমার রিলিজিয়ান যে বাংলাদেশের ভেরিয়েশন আছে এটার সাথে মিল আছে কিনা এটা দেখতে হবে। নারী পুরুষের এই যে পার্থক্যটা আছে এটার মিল আছে কিনা দেখতে হবে এখানে। রুরাল এবং আরবানের ক্ষেত্রে যে পার্থক্যটা আছে এটার মিল আছে কিনা দেখতে হয় এখানে। এবং সবকিছু মেনটেন করে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি এখানে এবং স্যাম্পল গুলো কালেক্ট করেছি। এজন্য আমাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা দেখে আমি একটু মানিক ভাইয়ের বোধহয় প্রশ্ন আছে, আমি একটু শুনে আসি। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে এর আগে এই ধরনের জরিপ আপনারা সম্মিলিতভাবে করেছেন কিনা, আর নির্বাচনের আরো 1 মাস যেহেতু আছে, আরো কয়েক দফা আপনারা জরিপের ফলাফল দেবেন কিনা? কারণ ইনোভেশন এরা কিন্তু কয়েক দফা জরিপ করেছে, আর আপনারা কোন উদ্দেশ্য করছেন সেটা স্পষ্ট হয় যে বিগত সময়ে জরিপ করেছেন কিনা বা সামনে করবেন কিনা। এটা কি কেবলমাত্র আমাদের ভোট উৎসবকে আরো অনুপ্রাণিত এবং উচ্ছ্বসিত করবার জন্য কিনা? তো আপনারা আরো জরিপ করছেন কিনা? একটু ছোট্ট করে উত্তর দিবেন। মানিক ভাই, আমরা আরো জরিপ করছি। আমি শুরুতে বলছি আমাদের এটা বেসলাইন জরিপ, আমরা মিড লাইনটা শুরু করছি অলরেডি, এবং এন্ড লাইন আমরা 3টা জরিপ করব। এবং 3টা জরিপই আমরা আমাদের এই প্রেডিকশন গুলো দেবো। আর আমাদের যদি এক্সপিরিয়েন্সের কথা বলেন তাহলে আমাদের ছাত্র সংসদগুলোর দিকে তাকালে আপনারা দেখতে পারেন ছাত্র সংসদ নির্বাচনের আগে অলমোস্ট 3 দিন বা কোনোটা 4 দিন আগে আমরা আমাদের এই জরিপের রেজাল্ট পাবলিশ করেছি, এবং সেটা অলমোস্ট 99% প্লাস আমাদের সাথে জরিপের সাথে এবং রেজাল্টের সাথে মিলে। আচ্ছা, এর সঙ্গে আমি সাপ্লিমেন্টারি একটু, যে এই যে জরিপগুলো যাদের কাছ থেকে আপনি উত্তর নিচ্ছেন, জরিপে অংশগ্রহণকারীদের তথ্যগুলো কি আপনারা সংরক্ষণ করছেন কিনা? সেটা কিভাবে, সেটা ভিডিও আকারেও থাকছে কিনা অথবা ডকুমেন্ট আকারে আছে কিনা? একই সাথে রাকিব আল হাসান, আপনি আচ্ছা, বোধহয় প্রশ্ন আমার একটা করতে ছোট চাচ্ছেন। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, ধরুন আমাদের কালচারে আমরা যেটা দেখি ওভারঅল একটা হচ্ছে কি ইন জেনারেলাইজ জরিপ করা হয়। আমারটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে কি উন্নত বিশ্বে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি প্রত্যেকটা আসনে স্পেসিফিক প্রোফাইলিং করা। এখন আপনারা, আমি কোনো অর্গানাইজেশনকে এই কাজ করতে দেখিনি এখন পর্যন্ত। আমার ব্যক্তিগত উদ্যোগে আমরা কয়েকটি আসনের, যেহেতু আমাদের একার পক্ষে এতগুলো আসন করা পসিবল না, তা আমরা কয়েকটি মানে যেগুলো হাড্ডাহাড্ডির আবাস বেশি বা মানুষের আকর্ষণটা বেশি সেগুলো আমরা করতে চাই। এখন আপনারা কোনো ধরনের উদ্যোগ নেবেন কিনা, যেহেতু ইলেকশন আর মাত্র 1 মাস বাকি, এবং সেই জায়গা থেকে আপনারা কোনো আসন ভিত্তিক প্রোফাইলিং করবেন কিনা সেটা আমার জানার ইচ্ছে ছিল। জি ধন্যবাদ। আর রাকিব ভাই, এখানে আমরা এই জরিপটা আমাদের ন্যাশনাল পালস সার্ভে, এখানে আমরা আসন ভিত্তিক প্রেডিকশন দিব না। এটা আমরা মনে করি প্রেডিকশনের কথা বলতেছি না, আমি প্রোফাইলিং কথা বলতেছি। প্রোফাইলিং এর কথা আমরা এখনো চিন্তা করছি না এটা আসন ভিত্তিক করার, কারণ আমাদের সময় কম এখন, এবং আমরা যেই প্যাটার্নে এখন কাজ করছি এই প্যাটার্ন থেকে অন্য প্যাটার্নে যাওয়ার সুযোগটা আমাদের খুব কম। আর মানিক ভাইয়ের কোশ্চেনটা আবার একটু যদি বলতেন। আপনারা যে জরিপ করেছেন, জরিপকারীদের কোনো ডকুমেন্ট আছে কিনা যে এই ব্যক্তির কাছ থেকে আমরা উত্তর নিয়েছি? জরিপের ডকুমেন্টস বলতে আমরা এটা জরিপটা কালেক্ট করেছি সরাসরি 1-to-1 এবং 1-to-1 জরিপ কালেক্ট করেছি, কিন্তু 1-to-1 আমাদের ইনপুট দেওয়া হয়ে গেছে সাথে সাথে, এবং প্রত্যেকটার ল্যাটিটিউড এন্ড লংজিটিউড টোটাল আমাদের এখানে রেকর্ডেড আছে, এবং কোন এরিয়া থেকে কোন ডেটাটা নেওয়া হয়েছে সব আমাদের কাছে রেকর্ড আছে। এখন সংখ্যালঘু এবং সংখ্যা গুরুতে বিশ্বাসী আমরাও নই। বাংলাদেশের মানুষের অধিকার নির্ভর করবে সংবিধানের উপর। সে যদি নাগরিক হয়, সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ এটা বিবেচ্য নয়। সুতরাং সে ভোটার, নাগরিক অধিকার প্রয়োগ করবে, এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার অংশগ্রহণ আমাদের প্রয়োজন, জরুরি। তো সেই ক্ষেত্রে দেখুন, এখানে নানা ধরনের সমীকরণ হতে পারে। সংখ্যালঘুরা কাকে ভোট দেবে, যেটা বলছেন আমরা প্রচলিতভাবে যাদেরকে সংখ্যালঘু বলছি, হ্যাঁ, এটা
আসলে কি স্থানীয় বিষয়ের উপর নির্ভর করবে। স্থানীয়ভাবে কোন রাজনৈতিক দলের নেতারা তাদের উপর নিপীড়ন করছে বা তাদের পাশে দাঁড়াচ্ছে, এটা কিন্তু মূল বিবেচ্য হয়ে উঠবে এবারে নির্বাচনে। একটা প্রবণতা আছে যে হিন্দু সম্প্রদায়ের ভোট মানেই হচ্ছে আওয়ামী লীগের ব্যাংক, আওয়ামী লীগেই যাবে। এই প্রবণতাটা এখন ঠিক আগের মতো স্থির আছে বলে আমি মনে করি না। আমি একটু যদি আমি ইন্টারফেয়ার করি, আপনি 5 আগস্টের পরে আপনি দেখেছেন যে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বা এরকম এই এই ধরনের অনেকটা সংগঠন, তারা কিন্তু বলেছে যে গত 17 বছরে তারা বেশি নির্যাতিত ছিল, আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে তাদের অনেক কিছু দখল করা হয়েছে, দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এটা নিয়ে বারবার পর্যালোচনা হয়েছে। আমি যদি 54 বছরে হিন্দু নিপীড়নের প্রত্যেকটা ঘটনাকে বিশ্লেষণ করি, তাহলে এখানে দেখা যাবে যে 90% ঘটনা ঘটেছে সম্পত্তি দখল, রাজনৈতিক কারণ, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব, এগুলো নিয়ে। ধর্মীয় কারণ এখানে খুব কম। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য সবসময় গিনিপিগের মতো আচরণ করা হয়েছে এই সম্প্রদায়ের মানুষের প্রতি। তো এখন অনেকেই কিন্তু বোধোদয় থেকে এটা বলছেন যে হ্যাঁ, আমরা আওয়ামী লীগের সময়ে বেশি অধিকার বঞ্চিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এখন দেখুন, এই যে স্থানীয় যে সমীকরণ, যে স্থানীয়ভাবে আমি কার দ্বারা নিরাপদে থাকব, কে আমার পাশে দাঁড়াবে, কে আমার উপর অত্যাচার করবে, এই বিষয়গুলো যখন সামনে আসবে তখন নিশ্চয়ই নতুন একটা উপলব্ধি তাদের মধ্যে আসবে এবং নতুনভাবে তারা ব্যক্তি এবং প্রতীক নির্বাচন করতে চাইবেন। হ্যাঁ, দেখুন, বিগত সময়ে যখন আওয়ামী লীগ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তখন আওয়ামী লীগের প্রতি এই হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ ঝুঁকেছিল। কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেই বিষয়টি অনেকাংশেই পাল্টে গেছে বলে আমি মনে করি। এই গণ অভ্যুত্থানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে অংশগ্রহণ করেছে। যদিও ভারতের বর্তমান সরকারের একটি অংশ আমাদের এই গণ অভ্যুত্থানকে তালেবানি অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করতে চায়, কিন্তু এটা তো দিনের আলোর মতো স্পষ্ট যে এইখানে একটা সর্বজনীন সবার অংশগ্রহণমূলক গণ অভ্যুত্থান হয়েছে। দেখুন, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে। রাশেক রহমান আওয়ামী লীগের একজন নেতা, একসময় টকশোতে খুব মুখর ছিলেন। কদিন আগে তার একটি ইন্টারভিউ দেখলাম, তার বিরুদ্ধে 30টিরও বেশি মামলা হয়েছে। তো এই মামলাগুলোর মধ্যে একটি মাত্র মামলা হয়েছে জামাতের নেতার দ্বারা, আর বাকি মামলাগুলো হয়েছে বিএনপি নেতার দ্বারা। তো রাশেক রহমান বিশ্লেষণ এভাবে করছেন যে আদর্শিকভাবে তো আমরা কোনোভাবেই জামাতকে সমর্থন করতে পারি না, কিন্তু বিএনপি সাথে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও অনেকটা কাছাকাছি রাজনৈতিক দল হিসেবে, যেহেতু বর্জুয়া রাজনৈতিক দল বা প্রথাগত রাজনৈতিক দল, বা আমি যদি সেই অর্থে বলি যে জামাতের মতো 71-এর দায় বিএনপির কাঁধে নেই। তো সেই হিসেবে তিনি বলছেন যে দেখুন, বাস্তবতা হচ্ছে জামাতের সঙ্গে আদর্শিক মিল না থাকলেও আবার জামাত আমার খুব কম ক্ষতি করেছে, কিন্তু বিএনপি বেশি ক্ষতি করেছে। এখন একজন আওয়ামী লীগের নেতা তিনি কোন বিবেচনায় কাকে ভোট দেবেন, আমি মনে করি যে অনেকগুলো বিবেচনা কাজ করবে। তার মধ্যে যদি রাজনৈতিক আদর্শ প্রকটভাবে কাজ করে, তাহলে তিনি হয়তো চিন্তা করবেন জামাতকে দেব না বিএনপিকে দেব। আবার তিনি যদি চিন্তা করেন যে কে ক্ষমতায় এলে, কে সংসদ সদস্য হলে আমার সম্পদ যথাযথ থাকবে, ক্ষতিগ্রস্ত হব না আমি, তাহলে আমি তাকেই দেব। সুতরাং এটা একদম হলফ করে এখনই স্পষ্টভাবে বলা যাবে না যে কোন দিকে যাচ্ছে। স্থানীয়ভাবে অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করবে রাষ্ট্রীয় বা জাতীয় পর্যায়ের চেয়ে বেশি। এখন দেখুন, আপনি যে জরিপের কথাগুলো বললেন, এই যে যে জরিপটি করলেন আজকে 4টি সংগঠন মিলে এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সেই সংস্থাগুলোর, তো শুধুমাত্র কি এইসব সংস্থাই জরিপ করছে তা কিন্তু নয়। আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী 2 দফা প্রফেশনাল প্রতিষ্ঠান দিয়ে জরিপ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 দফা জরিপ করেছে সারা বাংলাদেশে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মার্কিন সরকারের সমর্থন পুষ্ট জরিপ সংস্থা আই সেটার জরিপের ফলাফল তো আমরা দেখলাম যে বিএনপি 30, জামাত 26। কিন্তু ভারতের ডিপ স্টেট সাউথ ব্লক বাংলাদেশে একটা জরিপ পরিচালনা করেছে, সেই জরিপের চিত্র দেখে পিলে চমকে গেছে। মানে গত 4টি নির্বাচনকে আমি যদি ধরি, 8, 14, 18 এবং 24, সেই সব নির্বাচনকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট যে ধরনের ধারণা পোষণ করতেন, একদম তাদের জরিপেই সেই ধারণা উল্টে গেছে। এখানে ভারত বিরোধী বা ভারতের আধিপত্যবাদ বিরোধী মানুষের সংখ্যা গত 16 বছর ধরে এত বিপুল সংখ্যকভাবে বেড়েছে যে তাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই সময়ে বিএনপি জামাতের পাশাপাশি মোটা দাগে জঙ্গিবাদের নামে ইসলামপন্থীদেরও নিপীড়ন করা হয়েছে। তো সুতরাং
যিনি নিপীড়িত হবেন বেশি, সুদিনে তার অবস্থানই তো বেশি সুসংহত হবে। এটা তো রাজনীতির একদম সরল অঙ্ক। বাংলাদেশে ঠিক সেই হিসেবে ইসলামপন্থীদেরও একটা উত্থানের অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে। ওই ভারতীয় সাউথ ব্লকের জরিপে কিন্তু এটিও উঠে এসেছে। ফলে কি হয়েছে যে এখন তাদের একমাত্র আশ্রয় হচ্ছে বাংলাদেশে ন্যূনতম শর্ত সাপেক্ষে হলেও বন্ধু বের করা। সেই জন্য হন্যে হয়ে আমাদের প্রতিবেশী বন্ধু দেশটি এখন বাংলাদেশে বন্ধু খুঁজছে যে কোন রাজনৈতিক দলের ঘাড়ে চেপে আবারও তাদের বিগত সময়ের চুক্তিগুলো অব্যাহতভাবে রাখা যায় এবং তাদের যে বয়ান সেটাকে ন্যূনতম পর্যায়ে হলেও বহাল রাখা যায়। আপনার কাছে আমি ফিরবো। আপনি ভারত বন্ধু খুঁজছে বলছেন, যদি সুযোগ থাকে সেই আচ্ছা। বন্ধুর বন্ধুত্বই কি খেলার রাজনীতির সাথে ক্রিকেটের রাজনীতির সাথে দেখালো কিনা সেটি অবশ্যই। আমি জানতে হয়তো চাইবো সময় থাকলে। রাকিব আল হাসান, জামাত অমুসলিম শাখা খুলেছে, এটি পুরনো খবর, তো নমিনেশন দিয়েছে, এটিও পুরনো খবর। আপনার কাছে কি মনে হয় এই অমুসলিম শাখা খোলা কিংবা এই যে অমুসলিমদের ভোটগুলো তারা কতটা নিতে পারবে, এটি আপনার কাছে কি মনে হয়? আর আরেকটা বিষয় হচ্ছে, রাশিক রহমানের মানিক ভাই উদাহরণ দিলেন, সেখানে কিন্তু সঞ্চালক প্রশ্ন করেছিলেন তাকে, দেখেছেন যে তাহলে আপনাদের পতিত যে প্রধানমন্ত্রী তিনি তো ভোট কেন্দ্রে না যেতে বলেছেন, তো সেখানে রাশিক রহমান বলেছেন না, এর প্রতিফলন হবে না, এটি বলেছেন। তাহলে সংখ্যালঘু ভোট নিয়ে এবং আওয়ামী লীগের এই ভোটগুলো নিয়েও আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে আওয়ামী লীগের ভোট কিংবা অমুসলিম ভোট, সংখ্যালঘু ভোট যে নামে আপনি অভিহিত করেন না কেন, আমি একটু বলি। ধরুন, এখনো পর্যন্ত আমরা জানি না যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কি আচরণ করে বা কি আচরণ দেখায়। অলরেডি অনেক জায়গায় তারা গুপ্ত হত্যা শুরু করেছে, অনেক জায়গায় তারা কিলিংয়ের জন্য প্রস্তুত। এবং আপনি নিশ্চয়ই মনে থাকবে যে আওয়ামী লীগ গত 17 বছরে যে পরিমাণ লুটপাট করেছে, যে পরিমাণ অর্থ এবং অস্ত্র তাদের হাতে রয়েছে, এবং শুধু তাই না, যেহেতু একটি দেশ তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক আশ্রয় দিচ্ছে, পাসপোর্টবিহীন তাদেরকে রেখে দিচ্ছে, আবার তাদের দেশ দিয়ে অন্য দেশে তারা পার করে দিচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের যে কোনো রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের ইসি সরকার সবাইকে আমলে নিতে হবে। এখন আসলে আওয়ামী লীগের মানে অ্যাটিচিউডটা কোন জায়গায় দাঁড়ায় সেটার উপর তাদের ভোটিং প্যাটার্নটা হবে। এক নম্বর কথা আমি বলি আপনাকে, ধরুন যদি আওয়ামী লীগ দলীয়গতভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা কেউভাবে ভোট দিতে যাব না, তাহলে খুব মাইনরিটি মানুষ ভোট দিতে যাবে। ওই যেটা মানিক ভাই বলছে, আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে ধরুন ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব আছে এখানে। কারণ হচ্ছে ধরুন আমাদের পলিটিক্যাল পার্টিগুলা তারা আসলে এই ঢাকা কেন্দ্রিক বা সেন্ট্রালি যেটাকে চিন্তা করে, পেরিফেরি রাজনীতি কিন্তু একরকম না। কারণ রুট লেভেলের রাজনীতি বাস্তবতা পুরোপুরি ডিফারেন্ট। কারণ হচ্ছে ধরুন আপনি রুট লেভেলে কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ চাঁদা দিয়ে থাকতে হয়, কিংবা কেউ মিলেমিশে থাকতে হয়। তো এই জাতীয় ইকুয়েশনগুলো তার কাছে প্রথম ম্যান্ডেটরি কিন্তু আদর্শিক না। তার কাছে প্রথম ম্যান্ডেটরি হচ্ছে কি যে আমি কাকে দিলে আমি ভালো থাকতে পারবো, আমার কম বিপদ হবে, নিরাপদ থাকবো, আমি কম বিপদ হবে। শুধু তাই না, তার লাভ ক্ষতির হিসাবটা সে করবে। কারণ হচ্ছে ধরুন আমাদের পলিটিক্সেরটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের অর্থনীতি, পলিটিক্স, চাকরি, তকবির বাণিজ্য, সুবিধা, প্রমোশন সবকিছু কিন্তু পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এটা কিন্তু সে আমলে নেবে। এক নম্বর ইকুয়েশন। দুই নম্বর ইকুয়েশন হচ্ছে ধরুন আওয়ামী লীগ যদি ইলেকশন শেষ পর্যন্ত বানচাল করতে না পারে, তো শেষ পর্যন্ত তখন তার এটিচিউডে, তখন তার প্ল্যানটা কি হবে, সে কি কাকে এককভাবে কাকে ভোট দিবে কিনা, বা তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। সে যদি মনে করে যে ধরেন, একটা কথা মাথায় রাখবেন যে জামাত কিংবা আওয়ামী লীগ তারা কিন্তু ধরেন ভোটের শত্রুরা, রাজনীতির শত্রুরা, আদর্শিক শত্রু। বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে মোটামুটি ভোটার শত্রু। এখন যদি আওয়ামী লীগ যদি এটা চিন্তা করে যে আমি যদি ওই যে ফ্লোটিং ভোটের কথা বলতেছেন কিংবা এই যে জরিপগুলো কাছাকাছি, আওয়ামী লীগ যদি কেন্দ্রীয়ভাবে এটা চিন্তা করে যে ঠিক আছে ওকে আমি এখন বিএনপিকে আমি হারাতে চাই, তাহলে তার ভোট বাক্সটা আবার এক বাক্স পড়ে যেতে পারে, যেটার সাথে কাছাকাছি রয়েছে। আবার যদি সে যদি মনে করে যে আমি আসলে জামাতকে বা অন্য কাউকে বিরোধী দল দেখতে চাই না, যেহেতু জাতীয় পার্টি জয়েন করতেছে, জাতীয় পার্টি ভোট বাক্সে পড়তে পারে না, যদি এটা সম্ভাবনা কম, কারণ জাতীয় পার্টি সেভাবে এখনো মানে ভোটের মাঠে হাওয়াটাও তাদের দেখা যায়নি। জাতীয় পার্টির নামে মোটামুটি 20-30টা হয়ে যাচ্ছে এবং তাদের শেষ পর্যন্ত কেউ কি লাঙ্গল নেয়, লাঙ্গলের কোন পার্ট প্রতীক পর্যন্ত নিয়ে যায়, এবং কার জাতীয় পার্টি কোনটা সেটা নিয়ে এখন আমরা খুব কনফিউজড হয়ে যাই। যাই হোক, এখন তৃতীয় বিষয় হচ্ছে কি ধরুন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা বলছেন বা হিন্দুদের ক্ষেত্রে যেটা হচ্ছে ধরুন এখন কিন্তু আরেকটা নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে হিন্দুদের পক্ষ থেকে, যেটা হচ্ছে ধরুন আপনার দ্বীপদেশের যে কাণ্ডটা ঘটলো ময়মনসিংহে, তো সেখানে হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগ একটু ভীত সংকেতন রয়েছে। এখানে আরেকটি কোয়েশন রয়েছে, এই কোয়েশনটা হচ্ছে ধরুন একটা এরিয়াতে মানে প্রত্যেকে কিন্তু প্রত্যেকে চেনে, এখন যখন সে ভোট কেন্দ্রে যাবে তখন আবার বিএনপি মনে করতে পারে সে জামাতকে ভোট দিচ্ছে, জামাত মনে করতে পারে সে বিএনপি ভোট দিচ্ছে। এক্ষেত্রে সে আবার একটা সেফ সাইডে খেলতে পারে, সে ভোট কেন্দ্রে গেল না, গেলে তো সে রোশনালে পড়তে পারে পরবর্তী সময়, কিন্তু না গেলেও তো সে মনে করতে পারে যে এখনকার সময়কে তারা ধারণ করছে না। না গেলে এটা সেফটির জন্য হতে পারে। এখন এখানে অনেক ইকুয়েশন রয়েছে, শেষ পর্যন্ত ধরুন আসলে এটা তো আসলে খুব শর্টটা খুব পুরো ডিফিকাল্ট, কিন্তু ওই যেটা ওই জরিপের মতো আবার আমরা বলি ভাইবটা বোঝার জন্য, তো ভাইবটা বোঝার জন্য আসলে এটা দেখা যাচ্ছে যে আসলে আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের কোর আওয়ামী লীগের আসলে কে ভোট কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আর ধরুন ওই লাভ লসের ক্ষেত্রে আর ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের দেশে তো আসলে ধরেন বিএনপির আত্মীয় জামাত রয়েছে, জামাতের আত্মীয় বিএনপি রয়েছে, আবার এদের আওয়ামী লীগও আত্মীয় স্বজন রয়েছে। সবাই তো আমরা আসলে একটা সোসাইটিতে বসবাস করি। দেখা গেছে এমনও দেখা গেছে যে একই পরিবারের বাবা বিএনপি বা একটা দলের, ছেলে আরেক দলের, ভাই আরেক দলের। তো এই জাতীয় ইকুয়েশনগুলো আসলে পার্সোনাল ক্যালকুলেশনে খেলবে। তো সেক্ষেত্রে এটা আসলে একটা ভোটের একটা ইফেক্ট পড়তে পারে। এখন সবচেয়ে বড় বিষয়টা জানেন, এবারের ভোটে কিন্তু আমাদের, আমি শেষ করছি, এবারের ভোটে কিন্তু বড় একটা মেজর ফ্যাক্টর হচ্ছে কি এবার ভোটে কিন্তু গণভোট রয়েছে, এবং এই গণভোটের দায় কিন্তু পুরো রাষ্ট্রের, এটা কিন্তু কোনো দলের জন্য না। সুতরাং আপনি আলটিমেট ভোটের কাস্টিং ভোট যদি একটা সন্তোষজনক পর্যায়ে না পৌঁছায়, তখন কিন্তু আসলে ধরুন এই গণভোটটা কিন্তু আসলে একটা প্রশমিত হয়ে যাবে। যদিও এই সরকার অফিসিয়ালি গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছে, যেটা আমি মনে করি যে তার অবস্থান থেকে এটা অনৈতিক, কারণ এখানে যদি পার্সেন্ট রয়েছে হ্যাঁ এবং না, সে কোনো পক্ষ নিতে পারে না। অনেক ধন্যবাদ। আমি একটু শফিউল আলম শাহীন আপনার কাছে জিজ্ঞেস করি, আপনারা তো কাজ করেছেন সেখানে, এই সংখ্যালঘু কিংবা অমুসলিমদের ভোটগুলোর ব্যাপারে কি এসছে ছোট্ট করে বলবেন। আর যারা এই যে 17% ভোট না দেওয়ার ব্যাপারে এখনো দুদুল্যমান, তাদের মধ্যে কি বেশি আওয়ামী লীগের, কি মনে হয়েছে? জি, ধন্যবাদ ভাই। আমি কয়েকটি ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে হচ্ছে যে আমরা শুরুতে বলতেছিলাম যে এবার হিন্দু ধর্মাবলম্বীরা কি ভোট অংশগ্রহণ করবে কি করবে না, ভোট কেন্দ্রে যাবে কি যাবে না। কিন্তু আমরা যখন সার্ভেটাকে রান করি তখন দেখছি যে এখানে 2064 আমরা টোটাল স্যাম্পল সাইজের প্রায় অলমোস্ট 10% স্যাম্পল সাইজ কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে। তার মানে এখানে যে হিন্দু ধর্মাবলম্বীরা, আমরা এখানে তাদেরকে আদারিং করে দেওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে আওয়ামী লীগ বানায় ফেলার কোনো সুযোগ নেই। এখানে তারাও ভোট কেন্দ্রে যাবে, বোঝা যাচ্ছে এটা দিয়ে। পাশাপাশি আপনি লাস্ট যে কোশ্চেনটা করলেন এখানে, সেটা হচ্ছে যে আনডিসাইডেড ভোটাররা কিভাবে সিদ্ধান্ত নিবে, সে কি ভোট দিবে কি দিবে না। এখানে দেখেন আমরা একটা প্যাটার্ন এখানে ডেভেলপ করার চেষ্টা করেছি। সেই প্যাটার্নটা যদি একটু আগে আপনাদেরকে বলি তাহলে বোঝা সহজ হবে। যে একজন মানুষ যখন বললো যে আমি বিএনপিকে ভোট দিব, সে কেন বিএনপিকে ভোট দিতে চায়, এটা আমরা জানার চেষ্টা করেছি। দেখেন এখানে আমরা দুইটা জিনিস এখানে এবার পেয়েছি প্যাটার্নের ভিতরে, যে হায়ারার্কি অফ নিডস এন্ড আদার্স হচ্ছে হায়ারার্কি অফ ভ্যালুস। একটা গ্রুপ অফ পিপল ভ্যালুস কে গুরুত্ব দিচ্ছে এবং সেই মানুষগুলোই দেখা যায় জামাতকে সাপোর্ট করতেছে, এবং একটা গ্রুপ অফ পিপল ভ্যালুস দিচ্ছে, নিডস কে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেই মানুষগুলো দেখা যাচ্ছে যে বিএনপি কে সাপোর্ট করছে। এবং আমরা যদি বিএনপি কে যখন এই কোশ্চেনটা করেছিলাম যে আপনি কেন জামাতকে সাপোর্ট করেন, আপনি দুইটা মানে অপশন এখানে চুজ করতে পারবেন। সেখান থেকে 44.8% মানুষ জামাতকে সাপোর্ট করার কারণ হিসেবে দেখাইছে জামাত লেস করাপ্ট। আবার 40.7% মানুষ এখানে দেখা যাচ্ছে তার অনেস্ট ইমেজ, এই কারণে আমি তাকে সাপোর্ট করি। আবার জুলাই রিভলিউশনারি রুল, এইটাতে তার ভূমিকা কেমন ছিল, এটাকে দেখাইছে 16.4% মানুষ যে আমি জামাতকে সাপোর্ট করি। 16.4% মানুষ মনে করে তার জুলাই রিভলিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির ক্ষেত্রে যখন আমি এই কোশ্চেনটা করলাম আমরা, যে এখানে আপনি বিএনপিকে কেন সাপোর্ট করতেছেন, এখানে 72.1% মানুষ যারা বিএনপিকে সাপোর্ট করতেছে, তার মধ্য থেকে 72.1% মানুষ বলতেছেন বিএনপির পাস্ট এক্সপিরিয়েন্স আছে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, স্টেবিলিটি আনতে পারবে তারা, এই জন্য আমি বিএনপিকে সাপোর্ট করতেছি। পাশাপাশি সে 34.2% মানুষ এখানে বলতেছে ডেমোক্রেটিক ভ্যালুস আছে তার ভিতরে, এই জন্য সাপোর্ট করতেছি। জুলাই রুলের ক্ষেত্রে 9.9% মানুষ বলতেছে যে বিএনপি জুলাই রুল আছে, এই জন্য সাপোর্ট করতেছি। তার মানে হচ্ছে আমাদের প্যাটার্নটা হচ্ছে এবছর যার পাস্ট এক্সপিরিয়েন্স আছে, স্টেবিলিটি আনতে পারবে, লোকাল প্রবলেম সলভ করতে পারবে, এরকম মানুষকে পছন্দ করতেছে যারা বিএনপি কে সাপোর্ট করতেছে তারা। পাশাপাশি যারা জাস্টিস এনশিওর করতে পারবে, জুলাইকে ধারণ করতেছে, বা যারা অনেস্ট ইমেজ লেস করা, তার এই চিন্তা ভাবনা যে মানুষগুলো করতেছে, তারা সাপোর্ট করতেছে হচ্ছে জামাতকে। অনেক তার ধন্যবাদ। মানে এটার মাধ্যমে যদি দেখি আমরা আরেকটা লাস্ট ইনফরমেশন আপনাকে এখানে দিতে চাই, সেটা হচ্ছে যে আনডিসাইডেড এরা কোন দিকে যেতে পারে। আমরা মেশিন লার্নিং মেথডের মাধ্যমে একটা জিনিস এখানে ফাইনালি কনক্লুড করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে যেই মানুষগুলো 17% আনডিসাইডেড তারা কোন দিকে যাবে। এই প্যাটার্ন গুলোকে লক্ষ্য করলে আমরা দেখলাম যে এই প্যাটার্ন গুলোকে যারা ফলো করতেছে, কোন কোন মানুষগুলো কোন ধরনের প্যাটার্ন ফলো করতেছে, সেই মেশিন লার্নিং মেথড যদি আমরা এখানে রান করার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিএনপি কে সাপোর্ট করতেছে, তার মানে হচ্ছে 43.2% মানুষ বিএনপি কে সাপোর্ট করবে। মানে টোটাল যদি আমি 17% কে বাদ দিয়ে টোটাল 100 কনভার্ট করি, 70 কে যদি মেশিন লার্নিং এর মাধ্যমে কনভার্ট করি, তাহলে এবং জামাতকে সেক্ষেত্রে সাপোর্ট করতেছে 40.8% মানুষ। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের দর্শকরা এই আপনাদের পার্সেন্টেজ গুলো অতভাবে বুঝবে না, এক কথায় হয়তো ভালো বুঝবে। আমরা গণঅভ্যুত্থানের পরে প্রত্যাশা করেছিলাম যে যে কোনো সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো পরস্পরে বসে করবে, কিন্তু আমরা জুলাই সনদ নিয়ে যে কাণ্ডটি দেখলাম, এতে ঠিক 5ই আগস্টের
আগেই ফিরে গেলাম আমরা। কি হলো যে যখন বলা হলো যে জুলাই সনদে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে, কোনগুলো বাদ যাবে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো বসে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানোর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 7 দিন সময়ও দেওয়া হয়েছিল। সেই সময়ে কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসতে পারেনি তাদের ইগোর কারণে। দেখুন, এইরকম পরিপ্রেক্ষিতে পরে আমরা কি দেখলাম যে প্রথমবারের মতো সরকার মেরুদণ্ড প্রদর্শন করে নিজেদের মতো করে জুলাই সনদ ঘোষণা করে দিল। এখন যেহেতু এই সরকারের তরফ থেকে সংস্কার কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে, সেই কমিশন উদ্যোগে কোনো রাজনৈতিক দলকেই শতভাগ সন্তুষ্ট না করে জুলাই সনদ দিয়েছে। সুতরাং আমি মনে করি তারা যে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে এটা যৌক্তিকতা আছে। যদি রাজনৈতিক দলগুলো যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল সবাই এক কণ্ঠে বলতো যে আমরা হ্যাঁ ভোট চাই, তাহলে সরকারের তরফ থেকে এটা বলার প্রয়োজন ছিল না। এখন রাকিব আল হাসান যেটা বলেছেন যে হ্যাঁ, যে যেহেতু সরকারি আয়োজক হ্যাঁ ভোট না ভোটের, তাহলে সরকার আবার যদি একটি পক্ষ নেয় তাহলে এটা তো নিরপেক্ষ হবে না, এই সরকার তো ধরনের রাজনৈতিক সরকার না। এই ধরনের আশঙ্কা। সেই জায়গায় আমি বলবো যে যেহেতু এই সরকারটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, সুতরাং এই সরকারের আবার একটা দায় রয়েছে যে জন আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা। তো সুতরাং আমি প্রত্যাশা করব যে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকুক, যেহেতু নির্বাচনকালীন এই অবস্থার মধ্যে সকল দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং তারা না বলুক যে আপনি হ্যাঁতে ভোট দেবেন না নাতে ভোট দেবেন, কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই ক্যাম্পেইন যদি আয়োজন করে তাহলে এর মধ্যে আমি খুব আইন লঙ্ঘন হবে বলে মনে করছি না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে বিশেষ সময়ের সরকার এবং গণ অভ্যুত্থানের সরকার। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, আপনি বললেন যে আইসিসির কথা বা মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। দেখুন, মুস্তাফিজুর রহমান সারা পৃথিবীতে সুখ্যাত একজন ক্রিকেটার, তার নামের সৌরভ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে গেছে, কাটার মাস্টার নামে তিনি পরিচিত। তাকে নেওয়া হয়েছে প্রতিযোগিতামূলক বিটের মধ্য দিয়ে। চেন্নাই সুপার কিংসও মুস্তাফিজকে চেয়েছিল কিন্তু নিতে পারেনি, কেকেআর উচ্চ মূল্যে তাকে নিয়েছে। এরপরে কতিপয় হিন্দুত্ববাদী ব্যক্তির অনুরোধ রাখতে গিয়ে তাকে বাদ দেওয়া হলো, এটা একেবারে অন্যায্য এবং অনাকাঙ্ক্ষিত। এই পরিপ্রেক্ষিতে এখনকার বা এই মুহূর্তের খবর হচ্ছে যে আইসিসি বাংলাদেশকে একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বাংলাদেশকে 3টি বিষয়ে সচেতন করেছে যে 3টি কারণে বাংলাদেশের নিরাপত্তা ভারতে বিঘ্নিত হতে পারে। একটি হচ্ছে যদি টি-20 বিশ্বকাপ ক্রিকেট দলে মুস্তাফিজকে রাখে, 1। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সমর্থকরা যদি ভারতে গিয়ে জার্সি পরে ঘুরে বেড়ায়। আর 3 নম্বর হচ্ছে যে যতই নির্বাচন এগিয়ে আসবে ততই ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়বে। দেখুন যে এই যে 3টি বিষয় উত্থাপন করলো, সেখানে আবার দেখলাম যে নির্বাচন প্রসঙ্গ এলো। এখন এই প্রসঙ্গ আসার পর এই প্রশ্নটাও উঠেছে, তাহলে ভারতের বর্তমান সরকার এবং ডিপ স্টেট কি আইসিসির সেই ভারতীয় ক্রীড়া সংগঠক বা ভারতীয় কর্তা ব্যক্তিকে দিয়ে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে? এই প্রশ্নটি কিন্তু উঠেছে। এখন সবকিছু মিলিয়ে আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে তো যুদ্ধ চাচ্ছি না, কিন্তু ন্যায্যতার সম্পর্ক চাচ্ছি, যে ন্যায্যতার সম্পর্কের মধ্য দিয়ে কেউ দাদাগিরি সুলভ আচরণ করবে না। অনেক ধন্যবাদ রাকিব আল হাসান। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর আসা নিয়ে যে হইচই দেখলেন সেটি সম্পর্কে আপনার কাছ থেকে 1 মিনিটে শুনবো। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি বলেছেন। এবং তারেক রহমান আসার পর থেকে তাকে সেই প্রোটোকল দিতে হচ্ছে নানাবিধ কারণে, যে সংখ্যা বিভিন্ন সংখ্যা রয়েছে, আগেও শুনেছিলাম। সবকিছু মিলে আপনার একটু মন্তব্য শুনতে চাই। জি, আপনাকে আবার ধন্যবাদ। সময় কম, আমি খুব দ্রুত বলছি। 1 নম্বর হচ্ছে কি, যখন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর দেশে ফিরছেন, নতুন অ্যাম্বাসেডর আজকে জয়েন করেছেন। দেখুন, ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পিটার হাস গণঅভ্যুত্থান সময়ে যার অনেক ভূমিকা ছিল, তার পরবর্তী সময়ে আমেরিকা কিন্তু আপনার নতুন কোনো অ্যাম্বাসেডর পাঠায়নি। চার্জ ডে ফেস ছিলেন জ্যাকবসন, এবং আমেরিকান অ্যাম্বাসেডর হতে কিন্তু সিনেটে পাশ হয়ে আসতে হয়। যাকে আনা হচ্ছে স্বাভাবিক, বাংলাদেশ আমেরিকার জন্য একটা স্ট্র্যাটেজিক একটা গুরুত্বপূর্ণ জায়গা এই মুহূর্তে। তো সে জায়গা থেকে দেখুন যিনি আসছেন তিনি কিন্তু পূর্বে চায়নাতে ছিলেন ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে। তো আপনি খেয়াল করুন, বাংলাদেশ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পূর্বের চেয়ে পাকিস্তান এবং টার্কি এবং চায়নার সাথে সম্পর্কটা অনেক বৃদ্ধি করেছে, এবং শুধু তাই না, আমাদের মিলিটারি সক্ষমতার জন্য তারা কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, তাই না? এখন সে জায়গা থেকে ধরুন এক ইন্ডিয়ারও একটা চাপ রয়েছে, আমেরিকার একটা চাপ রয়েছে। সুতরাং আমি মনে করি যে ধরুন এটা আসলে একটা হাইপ সবসময় তোলে। আমাদের আসলে ওই ক্রিকেটে একটা কথা বলে যে সাদা চামড়ার দিকে আমাদের একটা যোগটা বেশি, তো আমেরিকার আসলে পাশ্চাত্যদের আমাদের রাজনীতি তো তাদের আসলে একটা যোগটা বেশি, তো এটা আকর্ষণের কেন্দ্র, এবং আমাদের মিডিয়াও এগুলো নিয়ে ওভার হাইপ তোলে। তো ব্রেন্ট ক্রিস্টেনসেন আজকেই তিনি দেশে আসলেন, পরবর্তী সময় তার কি
ভূমিকা থাকে সেটা একটা দেখার বিষয়। কারণ হচ্ছে কি, আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন গত জুলাইতে সাবেক যে চার্জ ডিএফএস ছিল জ্যাকবসন, তিনি কিন্তু লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং তারা কিন্তু বারবারই নানা আকার ইঙ্গিতে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। সুতরাং তারা যদি সেটার জন্য বাধ্য করে, তো সেটার জন্য আগামীতে আমাদের ইলেকশন সিনারি কোন লেভেলে ইনক্লুসিভ চায়, পিপল পার্টিসিপেট নাকি সব পলিটিক্যাল পার্টি নাকি পতিত ফেসিবাদ তারা চায়, সে জায়গার জন্য সেটা কিন্তু আমাদের একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে, 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে আপনি অবৈধ অস্ত্রের কথা বলছেন। দেখুন, আমাদের 5ই আগস্টের আগে কিন্তু থানা লুটের পরে যে অবৈধ অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেনি। এটা নিশ্চিতভাবেই আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। এবং শুধু তাই না, আওয়ামী লীগের হাতে যে পরিমাণ অস্ত্র রয়েছে বা বর্ডার দিয়ে যে পরিমাণ অস্ত্র ঢুকতেছে সেটার আমরা কোনো মনিটরিং দেখতে পাচ্ছি না। যেটার একটা উদাহরণ দেখলেন আপনি, স্বেচ্ছাসেবক দলের কিলিং হলো, হাদি কিলিং হলো, তারপর নানা জায়গায় কিলিং এর ঘটনা ঘটলো। তো সুতরাং এটা যদি আপনি ইলেকশনের আগে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু ইলেকশন একটা সহিংসতা হতে পারে। অলরেডি অনেক ধরনের রিপোর্ট রয়েছে যে ইলেকশনটা এবার সহিংস হতে পারে। 3 নম্বর ইস্যু আপনি যেটা বললেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতিরিক্ত সিকিউরিটি দেখানো হচ্ছে। আপনি খেয়াল করে থাকবেন, তারেক রহমান নয়, যে তারেক রহমান নিশ্চয়ই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটি দলের প্রধান, সম্ভাব্য হয়তো প্রধানমন্ত্রীও তিনি বাংলাদেশের। যে কোনো পলিটিক্যাল পার্সন বা যে কোনো বিএপি লোক বা এই ধরনের গুরুত্বপূর্ণ লোকদেরকে নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে। এটা ডেফিনেটলি যে কারো দিতে পারে, যে কেউ চাইতে পারে। এবং তার জন্য আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, অনেকের জন্য গানম্যান দেওয়া হয়েছে, অনেকের জন্য অস্ত্রের বৈধতা লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু তারেক রহমানের নিরাপত্তাটাকে ইস্যু করে তার রাজনৈতিক কেরিয়ারের জন্য কিংবা রাজনীতির জন্য, তার রাজনীতি প্রচারণার জন্য সেটার জন্য একটা হ্যাম্পার করা হচ্ছে। এবং আমি মনে করতেছি যে এটা আসলে বিএনপির জন্য একটা লুজিং গেম হয়ে যাচ্ছে। দেখুন, আপনি তারেক রহমান উত্তরবঙ্গে সফর করার কথা 4টি বা 5টি জেলাতে, তো সেই জায়গা থেকে 1 মিনিট শেষ করছি, 30 সেকেন্ড শেষ করছি। তো সেই জায়গা থেকে আপনি খেয়াল করে থাকুন, সেখানে কিন্তু দলের পক্ষ থেকে কোনো কিছু সঙ্গে জানায়নি, ইসি কিন্তু অনুরোধ করে তার সাপোর্টটি বন্ধ করা হচ্ছে। সুতরাং এটা কি পরিকল্পিতভাবে কিনা আমরা জানি না, কিন্তু তারেক রহমান থেকে পিপল থেকে ডিসকানেক্টেড করা হচ্ছে এবং তারেক রহমানকে একটা বাবলের মধ্যে ঢুকে ফেলতেছে। আমি যেটা মনে করি যে ইলেকশনের জন্য তিনি জনতার কাছে যাবেন, কারণ জনতার যে হাইপ ওনার প্রতি দেখা যাচ্ছে, যে আস্থা দেখা যাচ্ছে, সেটা প্রতিফলনের জন্য জনতার কাছে ওনাকে যেতে হবে। এবং যদি তারা প্রতিটি জেলা তারা কভার না করতে পারেন, সেক্ষেত্রে আসলে এটা নির্বাচনের ক্ষেত্রে বিএনপির জন্য একটা লুজিং গেম হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমি একদম 1 মিনিটে একটু শফিউল আলম শাহীন আপনার কাছে শুনবো। আপনারা সারা দেশে ঘুরেছেন, সেখানে তারুণ্যের ভোট কোন পক্ষে দেখেছেন, কতটুকু, ঠিক 1 মিনিটে একটু বলতে হবে। দুঃখিত, আপনাকে বেশি সময় দিতে পারছি না এই পর্বে। ধন্যবাদ। আমি এই কথা 1 মিনিটও লাগবে না হয়তোবা। আমরা এখানে 4টা এজ গ্রুপ করেছি, তার মধ্যে 18 থেকে 29 যে গ্রুপটাকে দেখেছি, এখানে 28.6% মানুষ বিএনপি কে সাপোর্ট করে এবং 33.6% মানুষ জামাতকে সাপোর্ট করে, এনসিপি কে 12.6%, আনডিসাইডেড 18.5% মানুষ। যদি এইটাকে আমরা তারুণ্য ধরি, তাহলে এখানে জামাত এই গ্রুপটাতে লিড আছে। রাকিব আল হাসান, আপনার 30 সেকেন্ডে, আপনি যেহেতু তারুণ্য নিয়ে কাজ করেন, একটু বলতে দিচ্ছি। আসলে দেখুন, এবার হচ্ছে কি, ধরুন আমাদের 4.5 থেকে 5 কোটি তরুণ ভোটার রয়েছে এবং আমরা যেটা মনে করি যে তরুণরা কিন্তু ভোট দিতে উদ্গ্রীব হয়ে রয়েছে। তরুণরা কিন্তু আসলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো কিছুই আসলে তাদের মাথায় ডিসাইডিং ফ্যাক্টর থাকে না। আর এবারের ইলেকশন আমি যেটা মনে করি যে এবারে আদর্শিক ভোটের চেয়ে এবার আসলে ক্যালকুলেটিভ ভোট এবং ভোটের একটা উৎসমুখর পরিবেশের জন্য থাকবে। একই সাথে ইলেকশন যদি কেউ বানচাল করার চেষ্টা করে থাকে, এটা খুব সত্যভাবে প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ করার জন্য তরুণরা রেডি থাকবে। অনেক ধন্যবাদ আমিরুল মুমিনিন মানিক। এই নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জোসেফ গোয়েবলসের কথা জানি, তিনি হিটলারের তথ্য উপদেষ্টা ছিলেন, তথ্য মন্ত্রীও ছিলেন বটে 1933 থেকে 1945-এর সময় পর্যন্ত। তার কাজই ছিল যে নতুন নতুন মিথ্যা বয়ান হাজির করে সেটাকে বারবার বলে সত্য প্রমাণ করা। তো এখন দেখুন, একটি গণমাধ্যম বা আমাদের দেশের সামগ্রিক গণমাধ্যম হচ্ছে ওয়াচডগ, সেই ভূমিকা যেন তারা পালন করতে পারে। আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ মোদির সমর্থন পুষ্ট গণমাধ্যমকে বলা হয় গদি মিডিয়া। এই ধরনের গদি মিডিয়া এই নির্বাচনে কোনো ধরনের প্রভাব না ফেলুক, স্বচ্ছ, অবাধ, আমরা যতটুকু পারি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন যদি উপহার দিতে পারি, তাহলে জাতির যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেটা কিছুটা হলেও পূরণ হবে। অনেক ধন্যবাদ আমিরুল মুমিনিন মানিক, ডক্টর রাকিব আল হাসান, অসংখ্য ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ শফিউল আলম শাহীন, আপনাদের 3 জনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সব কিছুর পরে এই দেশটা আমাদের কাছে সবার উপর। এই জন্য এই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।